টাকার আভিজাত্য কি সত্যিই মানুষের আসল পরিচয় হতে পারে? ঢাকার মতো ব্যস্ত শহরের ইট পাথরের জঙ্গল, আকাশচুম্বী দালান আর বিলাসবহুল জীবনের মাঝে বড় হওয়া সাইমা রহমানের অন্তত তেমনটাই মনে হতো। তার কাছে পুরো পৃথিবীটা যেন অদৃশ্য এক দেয়ালে দুভাগে বিভক্ত। একদিকে তার মতো জন্মগত ধনকুবেররা, আর অন্যদিকে বাকি সাধারণ মানুষের দল। দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি আকবর রহমানের একমাত্র কন্যা সে। কোটি টাকার ব্যবসা, হাজার হাজার কর্মচারী, আর চারদিকে শুধু যশ আর খ্যাতি, কি নেই তার জীবনে। কিন্তু প্রাচুর্যের এই চোখ ধাঁধানো আলো সাইমার ভেতরে এমন এক গভীর অন্ধকারের জন্ম দিয়েছিল, যা তাকে ধীরে ধীরে মানুষ আর মানবতার সত্যিকারের পার্থক্য ভুলিয়ে এক চূড়ান্ত অহংকারী সত্তায় পরিণত করেছিল। চলুন শোনা যাক কিভাবে একটি সাধারণ দিনের একটি সাধারণ ঘটনা বদলে দিয়েছিল তার এই পুরো জীবন দর্শন। একদিন তার বাবা বললেন, সাইমা, এবার তোমাকে আমার সাথে গ্রামে যেতে হবে, তোমার চাচার ছেলের বিয়ে আছে। সাইমা নাক কুঁচকে বলল, ড্যাড প্লিজ, আমি ওখানে যাব না। গ্রামের লোক কিভাবে থাকে আপনি জানেন না, নোংরা পুরনো কাপড়, আমি ওখানে কিভাবে থাকব। আকবর রহমান শান্ত অথচ কঠোর গলায় বললেন, সাইমা, এটা তোমার পরিবার, আর জীবন শুধু এসি রুম আর গ্লাস অফিসে সীমাবদ্ধ নয়। একবার চলো, হয়তো তুমি নতুন কিছু শিখতে পারবে। সাইমা বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, শুধু আপনার কথায় যাচ্ছি, কিন্তু এটাই শেষবার। এরপর কখনো আমাকে ওখানে যাওয়ার কথা বলবেন না। পরের দিন সাইমা তার ৪-৫ জন বান্ধবীর সাথে লাক্সারি গাড়িতে বসে গ্রামের উদ্দেশ্যে রওনা হল। রাস্তায় শহরের জাকজমক ধীরে ধীরে শেষ হচ্ছিল এবং সবুজ ক্ষেত, কাঁচা রাস্তা আর সাদামাটা ঘরের দৃশ্য সামনে আসছিল। গ্রামটির নাম ছিল শ্যামলপুর, একটা ছোট কিন্তু ভীষণ সুন্দর গ্রাম, যেখানে সবুজের সমারোহ, সরলতা আর পরিশ্রমের সুবাস জড়িয়েছিল। যেই তাদের গাড়ি একটা ক্ষেতের পাশ দিয়ে গেল, সাইমার নজর একটা ছেলের ওপর পড়ল। সে কাদামাখা পোশাকে ক্ষেতে সেচের কাজ করছিল। সূর্যের কড়া রোদেও তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল। সাইমা হঠাৎ ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। গাড়ি থামতেই সাইমা এবং তার বান্ধবীরা নেমে পড়ল। সবার নজর ওই ছেলেটার দিকেই ছিল। এক বান্ধবী হাসতে হাসতে বলল, দেখো তো, এটাই হলো গ্রামের লাইফস্টাইল। আরেকজন তাচ্ছিল্য করে বলল, এত নোংরা কাপড়, এরা এভাবে থাকে কিভাবে? সাইমাও মুচকি হেসে বলল, হয়তো এদের নোংরামির মধ্যেই মজা লাগে। ছেলেটা তাদের সব কথা শুনছিল, কিন্তু সে একবারও তাদের দিকে তাকায়নি। সে শুধু নিজের কাজে মগ্ন ছিল, যেন এসব কথা তার কাছে কোনো অর্থই রাখে না। সাইমার কাছে তার এই আচরণ আরও অদ্ভুত লাগল। তার আশা ছিল যে সে কিছু বলবে, রেগে যাবে বা অন্ততপক্ষে তাদের দিকে তাকাবে, কিন্তু তার নীরবতা যেন সাইমার অহংকারকে আরও বাড়িয়ে দিল। চলো এখান থেকে, সাইমা বলল। এই লোকদের দেখাও সময়ের অপচয়। তারা সবাই আবার গাড়িতে বসে গ্রামের দিকে এগিয়ে গেল। গ্রামে পৌঁছতেই বিয়ের পরিবেশ দেখে সাইমা একটু অবাক হল। চারদিকে রঙিন সাজসজ্জা, ঢোল নাকারার আওয়াজ, আনন্দে ভরা মুখ, সবকিছু এতটাই জীবন্ত ছিল যে কিছুক্ষণের জন্য সাইমাও ওই পরিবেশে হারিয়ে গেল। কিন্তু তার অহংকার তখনও বেঁচে ছিল। সন্ধ্যায় যখন বিয়ের রীতিনীতি শুরু হলো, তখন সব মেহমান সেজেগুজে এক জায়গায় জড়ো হচ্ছিল। সায়মা এবং তার বান্ধবীরাও দামি ডিজাইনার কাপড় পরে তৈরি হয়ে এসছিল, যেখানে সবাই তাদের দিকে তাকাচ্ছিল। তখনই সায়মার নজর আরও একবার ওই ছেলেটার উপর পড়ল। সে সাধারণ কুর্তা পায়জামা পরা ছিল, কাঁধে একটা গামছা রাখা, আর চেহারায় সেই শান্ত ভাব। সায়মা তার বান্ধবীদের কনুই দিয়ে গুঁতো মেরে বলল, দেখো ওই ক্ষেতের ছেলেটা, আর দেখো কি কাপড় পরে বিয়েতে চলে এসছে। এক বান্ধবী হাসতে হাসতে বলল, এদের কোনো কাণ্ডজ্ঞানই থাকে না যে কোথায় কি পড়তে হয়। সায়মা মুচকি হেসে বলল, চলো একটু বিনোদন করি। সে তার বন্ধুদের নিয়ে ওই ছেলেটার কাছে গেল। আরে ভাই, সায়মা তাচ্ছিল্য করে বলল, একেবারে ক্ষেত থেকেই চলে এলে নাকি? অন্তত বিয়েতে আসার আগে কাপড় তো বদলে নিতে পারতে। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা ধীরে ধীরে তাদের কথা শুনতে লাগল। কিছু লোক অস্বস্তিতে ছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। ছেলেটা চুপ রইল। সায়মা আবার বলল, যাই হোক, কোনো ব্যাপার না, এসেই যখন পড়েছ তো খাবার খেয়ে নাও, হয়তো খেতে কাজ করতে করতে খিদে পেয়ে গেছে। তার বান্ধবীরা জোরে হাসতে লাগল। ছেলেটা কেবল এক মুহূর্তের জন্য সায়মার দিকে তাকালো। সেই দৃষ্টিতে না ছিল রাগ, না ছিল লজ্জা, শুধু এক গভীর বোঝাপড়া ছিল। তারপর সে কিছু না বলে সেখান থেকে ধীরে সরে যাওয়াটাই ভালো মনে করল। সায়মা কাঁধ ঝাঁকিয়ে বলল, কি অদ্ভুত লোক হয় এরা। কিন্তু সে এটা জানত না যে ছেলেটার সে মজা ওড়াচ্ছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না।
বিয়ের রাত ধীরে ধীরে গভীর হচ্ছিল, কিন্তু সায়মা রহমানের ভেতরের অহংকার তখনও ঠিক ততটাই প্রখর ছিল যতটা আলো ওই মণ্ডপে ঝিকমিক করছিল। যে ছেলেটার সে অপমান করেছিল সে তার কাছে শুধুমাত্র একটা গ্রামের ছেলে ছিল, যার কোনো পরিচয় নেই, কোনো গুরুত্ব নেই। ওদিকে ওই ছেলেটা, যার নাম ছিল ফারহান আহমদ, সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চেহারায় না ছিল কোনো রাগ, না ছিল কোনো অভিযোগ, শুধু হালকা একটা হাসি ছিল, যেন সে পৃথিবীকে খুব কাছ থেকে বুঝে গেছে। সে মনে মনে ভাবল, মেহমান দুদিনের জন্য এসছে, আমাকে অপমান করে যদি এরা খুশি পায় তো ঠিক আছে, হয়তো ও এখনও বুঝতে পারেনি যে আসল সম্মান কি হয়। ফারহান এই শ্যামলপুর গ্রামেরই বাসিন্দা ছিল, কিন্তু তার আসল দুনিয়া এই গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। দেশের অনেক বড় বড় শহরে তার অফিস ছিল, হাজার হাজার মানুষ তার কোম্পানিতে কাজ করত, আর কোটি টাকার ব্যবসা তার এক একটি ভাবনার উপর চলত। কিন্তু তবুও সে তার গ্রাম, তার মাটি আর তার সরলতাকে কখনো ছাড়েনি। বিয়ের পরের দিন সায়মা আর তার বান্ধবীরা ফিরে ঢাকায় চলে গেল। সারা রাস্তা তারা ওই ছেলেটারই মজা ওড়াতে থাকল। দোস্ত, কি অদ্ভুত ছিল ওই ছেলেটা, এক বান্ধবী বলল। সায়মা হাসতে হাসতে বলল, এমন মানুষদের জীবনই এমন হয়, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো ক্লাস নেই। তার একটুও আন্দাজ ছিল না যে সে কার ব্যাপারে কথা বলছে। ঢাকায় ফিরতেই সায়মা আবার নিজের দুনিয়ায় হারিয়ে গেল। মিটিং, পার্টি, ব্র্যান্ডেড জামাকাপড় আর নিজের বাবার অফিসের একটু আধটু কাজ। সে নিজেকে একজন সফিস্টিকেটেড বিজনেস ওম্যান ভাবতে শুরু করেছিল, কিন্তু বাস্তবে সে এখনও পর্যন্ত জীবনের আসল পরিশ্রমকে ছুঁয়েও দেখেনি। কয়েক সপ্তাহ পর একদিন তার বাবা বললেন, সায়মা, কাল তোমাকে আমাদের একটা বড় প্রজেক্টের জন্য একটা হেড অফিসে যেতে হবে। খুব জরুরি মিটিং আছে, বড় বড় ইনভেস্টররা আসবে, তুমি আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে। সায়মা আত্মবিশ্বাসের সাথে বলল, ডোন্ট ওয়ারি ড্যাড, আমি সামলে নেব। পরের দিন সায়মা তার লাক্সারি গাড়িতে করে ওই হেড অফিসে পৌঁছাল। ওই বিল্ডিংটা এতই বিশাল আর সুন্দর ছিল যে এক মুহূর্তের জন্য সায়মা নিজেও প্রভাবিত হয়ে গেল। ওদিকে একই সময়ে ফারহানও তার ওই হেড অফিসেই পৌঁছাচ্ছিল, কিন্তু বরাবরের মতোই সাধারণ পোশাকে। তার কাছে এটা কোনো লোক দেখানোর জায়গা ছিল না, বরং একটা দায়িত্ব ছিল। যেই ফারহান গেটের ভেতরে ঢুকতে যাবে তখনই সায়মার গাড়ি সেখানে এসে থামল। সায়মা নামল এবং তার নজর হঠাৎ ফারহানের ওপর পড়ল। কয়েক সেকেন্ড পর্যন্ত সে তাকে দেখতে থাকল। তারপর হঠাৎ তার চেহারায় সেই পুরনো হাসি চলে এলো, অহংকারের হাসি। ও, তো তুমি এখানেও চলে এসেছ? সায়মা তাচ্ছিল্য করে বলল। মনে হচ্ছে ক্ষেত খামারে কাজ চলল না, এখন শহরে চাকরি খুঁজতে চলে এসেছ। ফারহান চুপ রইল। সায়মা আরও বলল, এখানে এত বড় কোম্পানি আছে, তবে ঝাড়ু পোছা বা সিকিউরিটি গার্ডের চাকরি যদি পেয়ে যাও তো কপাল মনে করবে। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন সিকিউরিটি গার্ড এসব দেখে অবাক হচ্ছিল। তারা জানত যে ইনিই সেই মানুষ যিনি এই পুরো কোম্পানির মালিক। কিন্তু যেই তারা কিছু বলার চেষ্টা করল, ফারহান আলতো করে হাত তুলে তাদের থামিয়ে দিল। তার চেহারায় এখনও সেই একই প্রশান্তি ছিল। সায়মা আর কিছু না ভেবে ভেতরের দিকে পা বাড়াল। ভেতরে পৌঁছে সে মিটিংয়ের জন্য প্রস্তুত হতে লাগল। অন্যদিকে ফারহান তার নিজের কেবিনে চলে গেল। সেখানে আগে থেকেই তার টিম তার জন্য অপেক্ষা করছিল। স্যার, কালকের ইন্টারন্যাশনাল মিটিংয়ের জন্য সব ইনভেস্টর কনফার্ম আছেন, একজন স্টাফ বলল। ফারহান মাথা নাড়ল। ঠিক আছে, আমরা কাল ফার্ম হাউসে মিটিং রাখব। সব কিছু একদম পারফেক্ট হতে হবে। তার গলায় একটা আলাদা আত্মবিশ্বাস ছিল, যা লোক দেখানো ছাড়াই সবার ওপর প্রভাব ফেলত। ওদিকে সায়মা এখনও জানত না যে ছেলেটার সে বারবার অপমান করছে সেই এই পুরো সাম্রাজ্যের মালিক। পরের দিনের মিটিংয়ের জন্য দেশ বিদেশ থেকে বড় বড় ইনভেস্টররা আসার কথা ছিল, আর সেই মিটিংয়ে সায়মার কোম্পানিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছিল। সায়মা পুরো প্রস্তুতির সাথে ওই মিটিংয়ের জন্য পৌঁছাল। তার চেহারায় আত্মবিশ্বাস ছিল, কিন্তু কোথাও না কোথাও তার ভেতরে ওই পুরনো অহংকারও মজুদ ছিল। মিটিং হলে সব মানুষ আগে থেকেই বসেছিল, বড় বড় বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল ইনভেস্টররা সবাই নিজ নিজ জায়গায় ছিল। সায়মাও গিয়ে নিজের সিটে বসে পড়ল। তখনই হঠাৎ হলের দরজা খুলল, আর ভেতরে প্রবেশ হলো এমন এক মানুষের যাকে দেখে সায়মার শ্বাস যেন আটকে গেল। সে সেই ছিল, কিন্তু এবার সে সাধারণ কুর্তা পায়জামায় ছিল না। কালো স্যুট, আত্মবিশ্বাসী হাঁটা আর এমন একটা ব্যক্তিত্ব যা পুরো ঘরের ওপর রাজত্ব করছিল। সে ছিল ফারহান আহমেদ। সায়মার চোখ বড় হয়ে গেল, তার বুক দ্রুত ধরফর করতে লাগল। এটা এটা কি করে হতে পারে? সে তার পাশে বসা এক ইনভেস্টরকে আস্তে করে জিজ্ঞেস করল, ইনি কে?
ইনভেস্টর হাসলেন এবং বললেন, আপনি একে চেনেন না, ইনি আমাদের বস, এই পুরো গ্রুপের মালিক মিস্টার ফারহান আহমেদ। সাইমার হাত কাঁপতে লাগল। তার মনে পড়তে লাগল ক্ষেত, নোংরা কাপড়, তার তাচ্ছিল্য, তার মজা ওড়ানো, সব কিছু একে একে তার চোখের সামনে ঘুরতে লাগল। আর এখন ওই ছেলেটাই এই পুরো সাম্রাজ্যের সবচেয়ে বড় মানুষ হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। মিটিং হলে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গিয়েছিল, কিন্তু সাইমা রহমানের ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। তার চোখ বারবার ফারহান আহমেদের দিকে উঠছিল আর তারপর ঝুঁকে যাচ্ছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে ছেলেটাকে সে গ্রামে এবং তারপর অফিসের বাইরে এতটা অপমান করেছে, সেই এই পুরো সাম্রাজ্যের মালিক। ফারহান মিটিংয়ের সূচনা করল। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে এমন প্রভাব ছিল যে প্রত্যেক ব্যক্তি মনোযোগ দিয়ে তার সব কথা শুনছিল। সে প্রজেক্টের ব্যাপারে বিস্তারিত বলছিল, ডেটা, কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা, সব কিছু এত আত্মবিশ্বাসের সাথে যে সেখানে বসে থাকা বড় বড় ইনভেস্টররাও প্রভাবিত না হয়ে পারছিল না। সাইমা ওখানেই বসেছিল, কিন্তু তার মনোযোগ মিটিংয়ে ছিল না। তার কানে শুধু তার নিজেরই বলা কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। গ্রামের লোক, নোংরা কাপড়, ঝাড়ু পোছা, প্রতিটি শব্দ এখন তার নিজের কাছেই ভারী মনে হচ্ছিল। মিটিং শেষ হল। সব মানুষ দাঁড়িয়ে ফারহানের সাথে হাত মেলাতে লাগল, তার প্রশংসা করতে লাগল। সাইমাও উঠল, কিন্তু তার পা যেন জমে গিয়েছিল। সে চাইলেও সামনে এগোতে পারছিল না। কিছুক্ষণ পর যখন হল খালি হতে লাগল, তখন সাইমা সেখানেই একটা চেয়ারে বসে পড়ল। তার চেহারায় অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি কি করে ফেললাম, সে আস্তে করে নিজেকে বলল। তার ভেতরে প্রথমবারের মতো নিজের আচরণ নিয়ে লজ্জা অনুভব হচ্ছিল। একটু পর সে সাহস জোগাড় করল এবং ফারহানের কেবিনের দিকে এগিয়ে গেল। যেই সে দরজার কাছে পৌঁছল, সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। ম্যাডাম, স্যার এখন বিজি আছেন, আপনি ভেতরে যেতে পারবেন না। সাইমা বিনয়ের সাথে বলল, প্লিজ, আমাকে ওনার সাথে খুব জরুরি কথা বলতে হবে, শুধু 2 মিনিট। গার্ড ভেতরে ইন্টারকম করল, কিন্তু জবাব এলো, স্যার এখন ক্লায়েন্ট মিটিংয়ে আছেন, কাউকে ভেতরে পাঠাবে না। সাইমা আবার চেষ্টা করল, প্লিজ, আপনি বুঝতে পারছেন না। কিন্তু গার্ড মাথা নেড়ে বলল, ম্যাডাম, আপনি কাল এসে দেখা করে নেবেন, আজ সম্ভব না। সাইমার কাছে আর কোনো পথ ছিল না। সে ধীরে মাথা নিচু করল এবং সেখান থেকে চলে গেল। তার পা ভারী ছিল, যেন প্রতিটি পদক্ষেপ তাকে তার অহংকারের শাস্তির কথা মনে করিয়ে দিচ্ছিল। সে রাতে সাইমা ঘুমাতে পারল না। বারবার তার ওই দৃশ্যগুলোই মনে আসছিল। খেতে কাজ করা ফারহান, বিয়েতে তার শান্ত চেহারা, আর আজ মিটিংয়ে তার প্রভাবশালী উপস্থিতি। এত বড় একজন মানুষ, আর আমি তাকে কি ভেবে নিলাম? তার মনে শুধু এটাই চলছিল। পরের দিন সাইমা আবার ওই অফিসে পৌঁছল, কিন্তু এবার তার হাবভাব পাল্টে গিয়েছিল। না কোনো অহংকার, না কোনো লোক দেখানো ভাব, শুধু এক সত্যিকারের অনুশোচনা। গার্ড তাকে দেখল এবং ভেতরে গিয়ে অনুমতি নিল। কয়েক সেকেন্ড পর সে বাইরে এলো এবং বলল, ম্যাডাম, স্যার আপনাকে ভেতরে ডেকেছেন। সাইমার বুক দ্রুত ধরফর করতে লাগল। সে ধীরে ধীরে কেবিনের ভেতর গেল। ফারহান তার চেয়ারে বসেছিল, তার চোখ ফাইলের দিকে ছিল, কিন্তু সাইমা ভেতরে আসতেই সে মাথা তুলে তার দিকে তাকাল। সাইমা সাথে সাথে নজর নামিয়ে নিল। কিছু মুহূর্ত পর্যন্ত ঘরে নীরবতা ছিল। তারপর ফারহান শান্ত স্বরে বলল, হ্যাঁ, বলুন। সাইমার গলা কাঁপছিল। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ফারহান কোনো ভাব পরিবর্তন না করেই জিজ্ঞেস করল, কিসের ক্ষমা? সাইমার চোখে জল চলে এলো। আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনাকে খুব অপমান করেছি, গ্রামেও আর এখানেও। ফারহান হালকা মুচকি হাসল, কিন্তু সেই হাসি ব্যঙ্গতে ভরা ছিল। ও, তো এখন চিনে নিয়েছ? সাইমা চুপ রইল। ফারহান চেয়ার থেকে একটু সামনের দিকে ঝুঁকে বলল, তোমার মতো মানুষেরা, ফারহান আরও বলল, টাকাকেই সবকিছু ভেবে নাও, কিন্তু আসল মূল্য পরিশ্রমের হয়, আর সেটা তুমি এখনও পর্যন্ত বুঝতে পারোনি। সাইমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমি সত্যি বদলাতে চাই, প্লিজ আমাকে মাফ করে দিন। ফারহান সোজাসুজি জবাব দিল, আমি তোমাকে মাফ করার কে? সাইমা অবাক হয়ে তার দিকে তাকাল। যেই দিন তুমি সত্যি সত্যি বদলে যাবে, ফারহান বলল, সেই দিন তুমি নিজেই বুঝতে পারবে যে ক্ষমা কী জিনিস। এখন তুমি যা অনুভব করছো সেটা শুধুই অনুশোচনা, পরিবর্তন নয়। ঘরে আবারও পিনপতন নীরবতা ছেয়ে গেল। যাও, ফারহান শান্ত স্বরে বলল, আগে নিজেকে বদলে দেখাও, তারপর কথা বলবো। সাইমা ধীরে মাথা নিচু করে নিল। তার কাছে বলার মতো কিছু ছিল না। সে চুপচাপ সেখান থেকে বাইরে বেরিয়ে গেল। ফারহানের কেবিন থেকে বাইরে বেরোতেই সাইমা রহমানের পা যেন আপনা আপনি ধীর হয়ে গেল। তার চোখে জল ছিল, কিন্তু এই জল দুর্বলতার ছিল না। এটা প্রথমবারের মতো তার ভেতরে জেগে ওঠা সত্যের ছিল।
সে প্রথমবারের মতো অনুভব করেছিল যে টাকা সবকিছু হয় না, আর মানুষের আসল পরিচয় তার ব্যবহার এবং চিন্তাধারা দিয়ে হয়। সেই দিনের পর থেকে সাইমা নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। এখন সে আগের মতো সাইমা ছিল না, যে সবাইকে তার পোশাক আর স্ট্যাটাস দিয়ে বিচার করত। সে তার বাবার কোম্পানিতে কাজ করা শুরু করল, কিন্তু এবার শুধু নামের জন্য নয়, বরং সত্যি শেখার জন্য। সে সকালে সবার আগে অফিসে পৌঁছাত, প্রতিটি ছোট বড় কাজ বুঝত, কর্মচারীদের সাথে কথা বলত, তাদের সমস্যা শুনত। আগে যেসব মানুষ তার সাথে কথা বলতে ইতস্তত করত, তারা এখন ধীরে ধীরে তার বদলটা অনুভব করতে শুরু করেছিল। একদিন সে তার বাবাকে বলল, ড্যাড, আমি কিছু আলাদা করতে চাই, এমন কিছু যা দিয়ে সত্যি মানুষের জীবন বদলাতে পারে। আকবর রহমান মুচকি হেসে জিজ্ঞেস করলেন, কি করতে চাও? সাইমা গম্ভীর হয়ে বলল, আমি গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল খুলতে চাই, যেখানে তারা ভালো শিক্ষা পায়, ভালো টিচার পায়, আর সবচেয়ে জরুরি হল সম্মান পায়। তার বাবা গর্বের সাথে তার দিকে তাকালেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে এখন সত্যিই বদলে যাচ্ছে। কয়েক মাসের মধ্যেই শ্যামলপুর গ্রামের কাছে একটা নতুন স্কুল তৈরি হয়ে গেল, আলোকিত ভবিষ্যৎ বিদ্যালয়। এটা শুধু একটা স্কুল ছিল না, বরং ওই বাচ্চাদের স্বপ্নগুলোর নতুন শুরু ছিল, যাদের কাছে আগে কোনো সুযোগ ছিল না। সাইমা নিজে প্রতিদিন সেখানে যেত, বাচ্চাদের সাথে বসত, তাদের সাথে কথা বলত, তাদের পড়াশোনার খেয়াল রাখত। সে শুধু মালিক ছিল না, বরং একজন পথপ্রদর্শক হয়ে উঠেছিল। সে বাচ্চাদের শুধু বই শেখাত না, বরং এটাও শেখাত যে মানুষের আসল মূল্য তার মন এবং পরিশ্রম দিয়ে হয়, পোশাক বা টাকা দিয়ে নয়। গ্রামের মানুষ যারা আগে তাকে শহরের অহংকারী মেয়ে ভাবত, তারা এখন তাকে সম্মান এবং ভালোবাসার নজরে দেখতে শুরু করেছিল। সময়ের সাথে সাথে সাইমার ভেতরের বদল এতটা গভীর হয়ে গেল যে এখন তার নিজের উপরই বিশ্বাস হতো না যে সে কখনো তেমন ছিল। একদিন ফারহান আহমেদ নিজের কাজে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তার নজর হঠাৎ ওই নতুন তৈরি হওয়া স্কুলের উপর পড়ল। সে ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। সে গাড়ি থেকে নামল এবং স্কুলের বাইরে লাগানো বোর্ডটা পড়ল, আলোকিত ভবিষ্যৎ বিদ্যালয়। সে পাশে দাঁড়িয়ে থাকা একজন লোককে জিজ্ঞেস করল, এই স্কুল কে বানিয়েছে? লোকটা গর্বের সাথে বলল, সাহেব, এটা শহরের বড় বিজনেসম্যানের মেয়ে বানিয়েছে। নিজে আসে রোজ, বাচ্চাদের পড়ায়, তাদের খেয়াল রাখে। ফারহানের চেহারায় হালকা একটা হাসি চলে এলো। সে ভেতরে চলে গেল। ভেতরের দৃশ্য দেখে সে কিছুক্ষণের জন্য থেমে গেল। সাইমা বাচ্চাদের মাঝে বসেছিল। তার চেহারায় এখন কোনো অহংকার ছিল না, শুধু সরলতা, আপনত্ব আর একটা সত্যিকারের হাসি ছিল। সে একটা ছোট বাচ্চাকে পড়াচ্ছিল এবং তার প্রতিটি শব্দে একটা আপনত্ব ছিল। ফারহান কিছুক্ষণ পর্যন্ত তাকে চুপচাপ দেখল, তারপর ধীরে তার দিকে এগিয়ে গেল। সাইমা যেই চোখ তুলল, তার চোখ ফারহানের সাথে ধাক্কা খেল। এক মুহূর্তের জন্য দুজনেই চুপ রইল। সাইমার চেহারায় হালকা একটু দ্বিধা ছিল, কিন্তু এবার তাতে অহংকার ছিল না, শুধু সম্মান ছিল। ফারহান মুচকি হেসে বলল, তো এই সব কিছু তুমি করেছ? সাইমা বিনয়ের সাথে মাথা নোয়ানো, হ্যাঁ, আমি নিজেকে বদলানোর চেষ্টা করেছি। ফারহান চারদিকে তাকালো। বাচ্চাদের হাসি, তাদের উৎসাহ আর সাইমার সমর্পণ সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। এখন বুঝতে পেরেছি, ফারহান বলল। পরিবর্তন কি হয়? সাইমার চোখ ভিজে গেল, কিন্তু এবার সে হাসছিল। ফারহান আরও বলল, আজ তুমি সত্যি সম্মান পাওয়ার যোগ্য হয়ে উঠেছ, আর সবচেয়ে বড় কথা, তুমি এসব কাউকে দেখানোর জন্য করনি, বরং নিজেকে বদলানোর জন্য করেছ। সাইমা ধীরে করে বলল, আমি ওই দিন আপনার কথা বুঝে গিয়েছিলাম যে ক্ষমা চাইতে হয় না, অর্জন করতে হয়। ফরহান মাথা নাড়ল, আর তুমি তা অর্জন করে নিয়েছ। ওই মুহূর্তে না কোনো অহংকার ছিল, না কোনো দূরত্ব, শুধু দুজন মানুষের মাঝে এক সত্যিকারের সম্মান ছিল। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, কিন্তু ওই গ্রামে এক নতুন আলো ছড়িয়ে পড়েছিল, এমন একটা আলো যা শেখাত যে আসল বড়লোকই টাকায় নয়, বরং চিন্তাধারা আর হৃদয় হয়। আর এটাই এই গল্পের সবচেয়ে বড় সত্য ছিল। মানুষের পরিচয় তার পোশাক বা টাকা দিয়ে নয়, বরং তার ব্যবহার এবং তার পরিবর্তন দিয়ে হয়। বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনারা যদি ফারহান আহমেদের জায়গায় থাকতেন, তাহলে আপনারা কি সাইমার রহমানকে সাথে সাথেই ক্ষমা করে দিতেন, নাকি ফারহানের মতো তাকে নিজেকে বদলানোর সুযোগ দিতেন, যাতে সে তার ভুল সত্যি বুঝতে পারে? আর একটা কথা আরও বলুন, আপনাদের কি সাইমার এই পরিবর্তন সত্যি মনে হয়েছে, নাকি আপনাদের মনে হয়েছে যে এটা শুধুমাত্র পরিস্থিতির কারণে হয়েছে? আপনাদের মতে কি মানুষ সত্যি বদলাতে পারে, নাকি লোকেরা শুধু সময় অনুযায়ী নিজেদের ব্যবহার বদলায়? কমেন্টে অবশ্যই জানান। আপনাদের একটা উত্তর কারো চিন্তাধারা পাল্টে দিতে পারে। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর কমেন্টে নিজের নাম এবং শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা আর সমর্থনের অনুভূতি পেতে থাকি। তো চলুন, আবার দেখা হবে মন ছুঁয়ে যাওয়া আরও একটা সত্যি গল্পের সাথে।